নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। কালকে ছিল ভাইফোঁটা প্লাস বাড়ির সামনেই তো কীর্তনে হয়েছিল, কীর্তনে গিয়েছি। আর আস্তে আস্তে 10টা মতন বেজেছে, সেই জন্য একটু ঘুমের একটু ডিস্টার্ব হয়েছে। এমনিতেও বাড়িতে থাকলেই 10টা 11টার দিকেই ঘুমাই, কিন্তু যেহেতু ওই জায়গায় কীর্তন শুনেছি, তারপর ওই যে নাচকোস করেছি, সেই জন্য একটু টায়ার্ড টায়ার্ড লাগতেছে। সকালে উঠতে উঠতে একটু দেরি হয়েছে। উঠেই প্রথমে ছেলেদের জামা কাপড়গুলো বের করে নিলাম। আসলে এগুলো ধুয়ে দিতে হবে, প্লাস কালকে যে শাড়িটা পরেছে ওই শাড়িটাও ধুয়ে দিতে হবে। মানে কি, এই কাজগুলো সকাল সকাল উঠলে সকাল সকালই হয়, আবার একটু যদি দেরি করে উঠি তখন আর এই কাজগুলো করতে ইচ্ছে করে না, কারণ অনেকটাই রোদ উঠে তো বর্তমানে। রোদ উঠলে পরে এই শরীরটা কেমন যেন ঝিমঝিম করে। 2-3 দিন আগে এই যে জিন্সটা বের করেছে, ওটা পরে কোচবিহার গিয়েছে, ওটা ধুয়ে রাখা হয়নি, তাই ওইটা আজকে ভিজিয়ে রাখলাম। আর এইদিকে কয়েকটা কাঁথাও রয়েছে, ওগুলো আলাদা একটা বালতিতে ভিজিয়ে রাখবো। আসলে ওই যে এগুলো একটু ভালো জিনিস, আর ওগুলো তো প্রত্যেক দিন ব্যবহারের জিনিস, সেই জন্য ওগুলো আলাদা করে রাখলাম। আর এগুলো যে ভিজিয়ে রাখলাম তার উপর একটু ভয় লাগতেছে, সব জিনিস যদি রং উঠে একসঙ্গে হয়ে যায় তাহলে কি একটা বিশ্রী কাণ্ড হয়ে যাবে। যে প্রথমে দেখো একটা গামলার মধ্যে কাপড়, ব্লাউজ, কী ছেলেদের জামা কাপড়, ওগুলো ভিজিয়ে রাখলাম। আর এখানে বালতিটাতে কাঁথা, টাওয়াল, ওগুলো ভিজিয়ে রাখছি। আর কালকে তো নতুন দুটো জামা বের করা হয়েছিল হলুদ কালারে, তোমরা হয়তো দেখেছো যারা ভিডিওটা, কালকের ব্লগটা। ওই জামা দুটো পুজোর সময় মা দিয়েছিল ছেলেদেরকে, ওই দুটো জামা ভিজে রেখেছে। আবার ভয় করতেছে, ওইখানে একটা লাল ব্লাউজ ভিজে রাখা হয়েছে। রং উঠে দুটোই যদি একসঙ্গে মিক্সড হয়ে যায়, কি বিশ্রী একটা অবস্থা হবে। কালকে আমার মামার মেয়ে এসেছিল, আর ও কিন্তু জানে না আমাদের বাড়ির পাশে কীর্তন হচ্ছে। এসে দেখে কীর্তন হচ্ছে, তো সে আর যায়নি। আর সকাল সকাল দেখো মা এদিকে লাউ শাক তুলে নিয়ে এসেছে। আর একটা দাদা আর কি শিলং যাবে, সেই শিলংয়ে পাঠানো হবে, আর একটা দাদা রয়েছে, তাই এখানে প্যাকেট নিচ্ছে। আসলে আমার এক জেঠিমা এসেছে শাক নেওয়ার জন্য। এই যে কিছুটা শাক বোন এদিকে বেশি দিল, কারণ আমাদের কিছুটা শাক আগে থেকেই কাটা আছে, আর বাকিটা ও যতটুকু লাগে দিল, আর বাদ বাকি সবটাই কিন্তু শিলংয়ে পাঠানো। এই যে দেখো এত লম্বা লম্বা লাউয়ের ডগাগুলো, এগুলো পার্সেল করে পাঠানো হবে শিলংয়ে। দেখছো কত বড় বড় লাউ শাকের সঙ্গে কিন্তু এই যে লাল ডাঁটা আর মূলো শাকগুলো পাঠানো হবে। তাই এদিকে জেঠিমা শাক তুলতেছে, আর মা একটু হেল্প করতেছে, কারণ অনেক শাক পাঠানো হবে। আর অনেক দূরের যেহেতু রাস্তা, হঠাৎ যদি কেউ একদিন যায় তবেই পাঠানো হয়, তাছাড়া তো সম্ভব না। আর আমাদের বাড়ির পাশেই একটা কাকিমা আসছে শাক তুলতে, কাকিমাটাও রান্না করবে, তাই বলছে তাড়াতাড়ি দাও। তা মা বলছে তুমি একটু তোলো। আজকে ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়েছে। এইদিকে এখন 8টা থেকে 8:30 মতন বাজে, স্নান করতে হবে। তো ওইদিকে জেঠিমাকে শাক তুলে দিতে ব্যস্ত, আর এদিকে দেখো মামার মেয়ে কিছুটা শাক কেটেছে, আর বাকি শাকটা এখানেই রেখে গেছে। আর আমাদের বাড়িতে যা ছাগল, কখন এই লাউয়ের ডগাগুলো খেয়ে নেবে তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। তাই বলতেছে তুই কী রকম মানুষ। ও কিন্তু শাকটা রেখে গল্প করতেই ব্যস্ত। তারপর ছেলেদেরকে একটু খাবার বানিয়ে দিলাম, আর এদিকে দেখো তারপর বারান্দাটা ঝাড় দেওয়া শুরু করেছি। অমনি দেখি মা আর জেঠিমার শাক তোলা শেষ, তারপর মা সব শাকটা প্যাকিং করে দিল প্যাকেটে করে। ওইটা আর কি জেঠিমা নিয়ে গেল, আর আমি কিন্তু পুরো বারান্দাটাকে ঝাড় দিয়ে নিয়েছি, ছেলেদেরকে দুধ বানিয়ে দিয়ে, আর শাকটাও একটা প্যাকেটে ভরে রেখেছি। তারপর কিন্তু চলে গেল। এদিকে দেখো পুরো বারান্দাটা আমি ভালো করে জল দিয়ে মুছে নিলাম। আর ক্যামেরাটা খোলা দেখা যাচ্ছে, তার কারণ প্রচণ্ড পরিমাণে রৌদ্র পড়েছে, সেই জন্য এরকম দেখা যাচ্ছে। আর এই জায়গাটা সব থেকে আমাদের বেশি নোংরা হয়, কারণ এই জায়গাটা থাকে জুতো, এতটা পরিমাণে নোংরা হয় সে কি বলবো। এই জায়গাটা অনেক কয়েক বালতি জল দিয়েছি, তবুও এত পরিমাণে ধুলো থাকে। সবাই আসে এই জায়গাটায় জুতো রাখে, আর হচ্ছে বারান্দার পূর্ব দিকে জুতো রাখে, সেই জন্যই কিন্তু আমাদের ঘরে প্রচুর পরিমাণে ধুলো হয়। কেউ কেউ তো আবার জুতো না খুলেই ঘরে ঢুকে, তবে কাউকে কোনো কিছু বলাও যায় না এখনকার যুগে। যেহেতু জল ঢেলে ঝাড়ু দিয়েছি, তাই কিন্তু এই যে সমস্ত জলটাই নিচে পড়েছে, আর নিচে যদি থাকে তাহলে কিন্তু অনেকটাই পিচ্ছিল হয়ে যাবে। যদিও আমাদের বাড়িতে সেরকম পিচ্ছিল হয় না, কিন্তু বাচ্চাকে নিয়ে হাঁটাহাঁটি তো একটা রিস্ক থেকেই যায়, তাই আর কি ওই সাইডেও জল দিলাম, জল দিয়ে ভালো করে একটু ঝাড় দিয়ে নিব। তার উপর যে গরু ছাগল যেহেতু আমাদের বাড়িতে অত্যাচারটা একটু বেশি, আবার কখন কোথায় হিসু করে দিয়ে যায়, পটি করে দিয়ে যায় আমাদের ছাগল, তার কোনো গ্যারান্টি নেই। এই কোনো দিন করে ঘুম থেকে উঠে তো দেখি বারান্দা আমাদের ছাগলের পটিয়ে ভর্তি হয়। তবে যেদিনই ওই রকম করে সেদিনই আমাদের আগে প্রথম কাজ বারান্দাটা ভালো করে পরিষ্কার করা।
এখন চলে আসলাম কলপারে। জামা কাপড়গুলো তো সকালে ভিজিয়ে রেখেছি, এখন ধুয়ে দিব। কারণ যদি সকাল সকাল একটু ধুয়ে না দেই তাহলে কিন্তু রোদ পড়ে যাবে, তারপর আবার শুকোবে না। আসলে আজকে যেহেতু ঘুম থেকে উঠতে একটু লেট হয়েছে, এখন কিন্তু ওই 11:30 থেকে 12টা মতন বাজে। উঠেছি ওই 8:30টার দিকে, 7:30টার দিকে। ঘুম থেকে উঠে দেখি আজকে মানে জল নেই। তারপর একটু জল এসেছিলো, তারপর ওইদিকে ছেলেকে খাওয়াতে খাওয়াতে এদিকে জল চলে গেছে। সেরকম কোনো কাজই আর আমার ট্যাপের জলে করা হয়নি। বেশিরভাগ দিনে তো আমি সমস্ত কাজ ওই ট্যাপের জলেই করি, বরঞ্চ ওইটাই বেশি ভালো হয়। আমাদের কলপারে বেশি একটা জল ইউজ করলেই কলপার তাড়াতাড়ি মানে জলমগ্ন হয়ে যায়। কারণ জল যাওয়ার রাস্তা নেই, একটা গর্ত মানে খোঁড়া হয়েছিল, কিন্তু গর্তটা খুবই তাড়াতাড়ি ভর্তি হয়ে যায়। আর সেরকম রাস্তা মানে গর্তর পরই রাস্তা, আবার কোথায় কি হবে না হবে সেই জন্য আমরা যতটা পারি কলপারে কম ইউজ করি। আর ট্যাপের জল আসে বলে আমাদের বেশি একটু সুবিধা হয়। তারপর যখন ট্যাপ না থাকে তখন তো সোলারে যাই, কিন্তু আজকে আমার সোলারে যেতে একদম মন চাইছে না। আর দেখো অনেক জামা কাপড় তো, এই যে এত বড় একটা গামলা সোলারে নিয়ে যেতেও কষ্ট হয়। একবার নিয়ে যাও তারপর নিয়ে আসো, তার উপর রাস্তার ধারে যেহেতু থাকে ভিডিও করা যায় না। আর আমাদের তো মানে আমি যেই কাজটা করি আমার প্রফেশনটাই তো বর্তমানে ভিডিও করা, সমস্তটা আমার শেয়ার করতেই হবে, কিন্তু মানুষ তো এটাকে খারাপ চোখে দেখে। এদিকে দেখো জামা কাপড়গুলো কিন্তু আমি প্রথমে কেচে নিলাম আর এখন ধুয়ে নিচ্ছি। যেহেতু কালকে পরেছি, একদিন দুদিন পরেছি, সেরকম একটা তো সাবান দিতে হচ্ছে না। যে জামাগুলোতে ওই যে শুধু একটু দাগ, কয়েকদিন মানে প্রত্যেক দিনই পরে সেই জামাগুলোতে সাবান দিচ্ছি। তাছাড়া তো সবগুলোই আমার মোটামুটি একদিন করে পরা, একটু সার্ফের জলে ভিজিয়ে রেখেছি, ব্যাস হয়ে গেছে। এই যে এই কুর্তিটা একদিন পরেছি, তারপরে যেই 3 পিসটা ধুয়ে দিলাম ওইটাও একদিন পরেছি। প্রত্যেকটা জামাই এমন ওই রকম একদিন দুদিন করে পরা। আর এই বাচ্চাদের জামাগুলো সব থেকে তো প্রত্যেক দিনই ধোয়া হয়, এগুলোর মধ্যে কোনো নোংরাই থাকে না, কিন্তু তবুও বাচ্চাদের জিনিস যতটা পারি পরিষ্কার রাখার চেষ্টা করি। আর প্রত্যেক দিনে তো আমার বাচ্চাদের ওই এক বালতি জিনিস ধুতেই হয়। তার উপর এখন কি হয়েছে, ওরা তো বিছানায় ওই হিসু জিনিসটা করে কম একটু, আর পটি তো একদমই করি না রাত্রিবেলা। শুধু ওই প্যান্টের একটু খরচ বেশি হয় প্রত্যেক দিন, সারাদিন রাত্রিতে মানে অনেক প্যান্ট দরকার, যেগুলো সারাদিনে ওই বারবার ধুতে হয়। এদিকে 2-3টে ওড়না আমার। আমি এই যে আমার বয়স বর্তমানে 23 বছর, এই 23 বছরে আমি একবার একটা চুড়িদার কিনেছি, সেটাও আমাকে দিয়েছে আমার পিসি। আমি নিজের টাকায় বা আমার বাবা মায়ের টাকায় একটা চুড়িদারও পরিনি। আর যা পরেছি কয়েকটা কুর্তি, তার থেকেও বেশি কথা আমি এই যে টিউশন পড়েছি, এটা পড়েছি ওটা পড়েছি মানে কলেজ, আমি ওই ফ্রক কিংবা মানে ওই যে নিচ উপর একটা যে বলে জামা থাকে ওই জামাগুলোই পরেছি। সেরকম কাপড় চোপড় ধোয়ার মধ্যে এই জিন্স ধোয়াটাই আমার বেশ একটা কষ্টকর মনে হয়, কারণ এই যে জিন্সের জল ঝরানো একদম সব থেকে কঠিন কাজ। আর এই যে শাড়িটা, এই শাড়িটা না কালকে যে পরেছি ভীষণ কমফোর্টেবল ছিল শাড়িটা, মানে সুতির মধ্যে অনেকটাই দেখি ভাগ হয়েছে, কিছু কিছু সুতি অনেকটাই খসখসে টাইপ হয়, আবার মানে কাপড়টা মোটা হয়। এই সুতিটা না কাপড়টা পাতলা ছিল, পরে এক আরাম ছিল। এমনিতে তো সত্যি কথা বলতে আমি শাড়ি পরে বাচ্চাকে একটুও সামলাইতে পারি না, সেই জন্য বেশিরভাগ সময়টাই আমি 3 পিস বা কুর্তি পরি। কারণ যেই শাড়ি জিনিসটা পরে আমি কমফোর্টেবল না, আর সেই জিনিসটা পরে কোনো নস্কা দেখানোর মানেই হয় না। তার উপর বাচ্চাকে নিয়ে তো একদমই না, মানে কোথাও যাওয়ার হলে আমি সেই জন্যই প্রথমে মাথায় চিন্তা আসে যে আমি শাড়ি পরবো না। কারণ যেই জায়গাটা আমি বাচ্চাকে নিয়ে যাব সেই জায়গাটায় গিয়ে যদি আমি ঠিকমতো চলাফেরাই করতে না পারি তাহলে কি হইলো। এদিকে দেখো আমার কাপড় চোপড়গুলো ধোয়া হয়ে গেছে, অনেক বক বক করে ফেললাম। তারপর ওই যে চলে আসলাম কাপড়টা রোদে দেওয়ার জন্য। সমস্ত কাপড়গুলোই দিতে হবে এই তার মধ্যে। এই যে কাপড়টা দিব হচ্ছে বাড়ির ভিতরে, কারণ সমস্ত তার ভর্তি হয়ে গেছে। সকালবেলাতে মা যেই কাপড়টা পরেছিল কালকে তো চেঞ্জ করেনি, ওই কাপড়টায় মানে পরেই ঘুমিয়েছিল, তাই কিন্তু সকালে স্নান করার পর মা কাপড়টা ধুয়ে দিয়েছে। আর এই কাপড়টা যে সাইডে দেখছো এটাও কিন্তু আমার স্বাদের শাড়ি, আর শাড়িটা না আমার ভীষণ পছন্দের। এটা আমার ভেবেছিলাম যে কাপড়গুলো কাচা তো হয়ে গেল, এখন স্নান করি। তারপর ভাবলাম কয়েকদিন থেকে এই কাজটা করতে চাই, কিন্তু কাজটা করাই হচ্ছে না। আসলে আমি তো আমার ছেলেদের জন্য হোমমেড স্যারালাক্স বানাবো বলে অনেক কিছু জিনিস নিয়ে এসেছি, তার মধ্যে দুটো জিনিস আনা হয়নি, আর আমার হাতেও বর্তমানে টাকা নেই যে দুটো জিনিস আমি নিয়ে আসবো তারপর স্যারালাক্সটা বানাবো। আর এই জিনিসগুলো ঘরে থাকতে থাকতে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে, তাই ভাবলাম একটু রোদে দেই। এই যে প্রথমে দিয়ে দিলাম এখানে কাজু, তারপর এখানে কাঠবাদাম। আমি মানে সম্পূর্ণটাই মোবাইলে দেখছি যে কিভাবে বানাইতে হয়, কি কি লাগে। তারপর নিয়ে আসছি কিশমিশ, এখানে সবই 100 গ্রাম করে, কাজু 100 গ্রাম, কাঠবাদাম 100 গ্রাম, কিশমিশ 100 গ্রাম। আর এখানে নিয়েছি হচ্ছে ছোলা, মানে ছোলাটা নাকি দেওয়া উচিত, খুবই এখানে প্রোটিনটা থাকে। তো এখানে ছোলা আমি নিয়েছি 250 গ্রাম। তারপর এদিকে রয়েছে একটা চাল, এটাকে কি চাল বলে, শ্যামা চাল। এই শ্যামা চালটাও কিন্তু
খিচুড়ি খাওয়াতে নাকি অনেকটাই ভালো হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। প্রথমে তো 4টা প্লেট এনেছি, এনে 4টা প্লেটে দিয়ে দিলাম। তারপরে যে শ্যামা চালের জন্য আরেকটা প্লেট নিয়ে আসলাম। প্লেটটা নিয়ে এসে দেখো রোদে দিয়ে দিলাম। এখন একটু একটু পাহারা দিয়ে এগুলোকে শুকোতে হবে। আর তারই মধ্যে এদিকে সবাই খেতে বসেছে, মা বাবা বোন সবাই খেতে বসেছে, আমি এখনও খেতে বসিনি। যেহেতু ওই জিনিসগুলো রোদে দিয়েছি, একটা একটা করে যদি কাক নিয়ে যায় আমার অনেকটাই লস হয়ে যাবে, তাই রোদে যতক্ষণ মানে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি কোনো কাজই করতে পারবো না। এদিকে যে বাবারা ভাত খেতে বসেছে, তাই মানে ভাত লাগে বলে আবার ভাত সবজি নিয়ে এসে দিচ্ছিলাম। আর এদিকে বারান্দায় রয়েছে মা, সেই জন্য এদিকে দিলাম। তারপর এইদিকে কিছুক্ষণ কিন্তু ওইখানে রোদে বসেছিলাম, তারপর আর কয়েকজনকে বসিয়ে দিয়েছি। এখন হচ্ছে স্নান করে আসলাম ঘরে। ঘরে এসে ওই যে ঘরটা আগে পরিষ্কার করে নিচ্ছি। প্রত্যেক দিনে তো সকালে একবার করে ঘরটা পরিষ্কার করি, কিন্তু দুপুর হতে হতে আবার এলোমেলো হয়ে যায়। আর এলোমেলো থাকলে মনটা খারাপ হয়ে যায়। তার উপর এলোমেলো থাকলে বাচ্চাদের যদি একটা দরকার হয় যে বাচ্চাদেরকে একটু বসিয়ে দিই, তার অন্য একটা কাজ করি, একদমই করা যায় না। এমনিতেও সচরাচর বাচ্চাকে বিছানাতে বসানো যায়ই না, এত পরিমাণে দুষ্ট আমার বাচ্চা। এদিকে বিছানাটা গোছানো হয়ে গেল। এই যে এই কুলগুলো মানে অনেক দিন হইল একটা জেঠিমার বাড়ি থেকে এনেছে আচার বানানোর জন্য। তখন গ্যাস ছিল না, আর মানে ওই কয়েকটা কুলের আচার বানানোর জন্য আবার উনুন লাগাতে ইচ্ছে করে না। আর যখন উনুনে রান্না হয় তখন যে করব, তখন ঠিকঠাক মতো কাজ করতে করতে আর ইচ্ছে করে না যে কাজগুলো করব। আর আজকে কুলগুলো বের করেছি যে আচার বানাবো, অমনি দেখি নষ্ট হয়ে গেছে। এই যে দেখো হাতে হয়তো দেখে তোমরা বুঝতেই পারছো, যেই কুলটাই আমি মানে করছি ওই কুলটাতেই পোকা হয়েছে। ওই বাটিতে যে কয়েকটা কুল দেখছো ওই কুল কয়টা কিন্তু ঠিকঠাক ছিল। কয়েকটা কুলে তো আর আচার বানানো যাবে না, তাই সব কুলগুলোই এখন ফেলে দিব। আর এই দু একটা কুল খেতেও কেমন লাগছে, কারণ সবগুলোই প্রায় পোকা ধরে নষ্ট হয়ে গেছে। আমাদের বাড়িতে খুব তাড়াতাড়ি ভালো কিছু হতে যাচ্ছে, আর তার জন্য বাবা যাবে বাজারে। কিন্তু এখন আমার বাবাকে ফোন চালানো শেখাচ্ছে। এই ফোনটা আগে আমার ছিল, তারপর আমি নতুন ফোন কেনার পর এই ফোনটা বাড়িতে দিয়েছি। ওই বেশিরভাগ সময়টাই রিচার্জ করা থাকে না, যেহেতু জিও সিম। তো তার একটা বেনিফিট তো রয়েছেই যে রিচার্জ না থাকলেও কল আসে। তবু মা আমার চালানো শিখেছে, যেহেতু বাবা এই ফোনটা ইউজ করেই না। আগে একটা ছোট্ট জিও ফোন ছিল, সেটা ইউজ করতো। আমার বাবা ফোনের 100টা নাম্বার মুখস্থ রাখার মতন ক্ষমতা রাখে, কিন্তু ফোন চালাতে গিয়ে এরকমটা করে। আবার বাবাকে যদি একটা হিসাব করতে দেওয়া হয়, তাহলে কোনো ক্যালকুলেটরের প্রয়োজন হয় না, কোনো খাতার প্রয়োজন হয় না, মুখে মুখেই তোমার হিসাব তোমাকে খুব তাড়াতাড়ি বের করে দিতে পারে। কিন্তু শুধুমাত্র ফোনটাই চালাতে পারে না, কিন্তু ছোট ফোনগুলো চালাতে পারে। সেই জন্য এরকম একটু সমস্যা হয়। তারপর বাবা চলে গেল, মানে লকটকগুলো চেঞ্জ করে দিয়েছি, শুধুমাত্র মোবাইলটা স্ক্রল করলেই হয়ে যাবে। ফেস লক কোনো কিছুই দেইনি। তারপর তো চলে গেল। আর এদিকে দেখো আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে আসলাম, মানে তুলে নিয়ে আসলাম। এখন হচ্ছে ভালো করে ভাঁজ করে রাখবো। এদিকে প্রথমে 3 পিসটা গোছাইলাম। এই 3 পিসটা অনেক দিন থেকে মানে ভাবছি ধুয়ে দিব, একদিন দুদিন পরই আর এনার্জি করে না ধুয়ে দিব। কাপড়গুলো ভাঁজ করতে মোটামুটি কিন্তু আমার ভালোই লাগে, কিন্তু এই যে সময় হাতে অনেকটাই কম, তাই তাড়াহুড়ো করে যেমনভাবেই পারছি না কেন তাড়াতাড়ি করে গুছিয়ে রাখছি। এই যে হলুদ প্যান্টটা আর ওই ড্রেসটা বললাম না পুজোর সময় গিফট করেছে, এই জামাটা ভীষণ ভালো। আমি যখন নিয়েছি তখন অতটা বুঝতে পারিনি যে নিচ্ছি ঠিকঠাক হবে কি না, কিন্তু বাড়িতে এনে দেখি পুরোই ঠিকঠাক। তখন তো একটু বড় বড় হয়েছিল, আর এখন দেখো 2 মাস কেটে গেল, 2 মাস বলতে কি 1 মাস, এখন ঠিকঠাক হয়েছে সমস্ত। ওইদিকে মানে জামা কাপড়গুলো গোছানো শেষ, এখন হচ্ছে শাড়ি দুটো ভাঁজ করার পালা। শাড়ি দুটো ভাঁজ করতে গিয়ে আমি হিমশিমে খেয়ে পড়ি, কারণ শাড়ি ভাঁজ করলেই দেখবা এই যে কোনাকুনিগুলো একদম ঠিকঠাক হতে চায় না। এই শাড়িটা দেখো, যখন আমি ভাঁজ খুলেছি তো তখন এরকম একটা ভাঁজ ছিল না, আর এখন ভাঁজ করতে গিয়ে দেখো কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। তাই সাইডে আর কি বোন ছিল ঘরে, ওকে ডাকছি বলে আয় আয়। তারপর ও আর কি ছেলেকে ওইদিকে একটু নজর দিচ্ছে। ও একজনকে নিয়েছে, যেহেতু বিকেল হয়েছে, বিকেলবেলার দিকে ছেলেরা ঘুমায় না, দুপুরবেলা একটু ঘুমায় আর সকালবেলা একটু ঘুমায়। বিকেলের দিকে ওদেরকে একটু মানে হাঁটতে নিয়ে যেতে হয়। তো আমিও ওই যে হাঁটতে নিয়ে যাব একটু বাদেই। তাই ভাবলাম তাড়াতাড়ি করে আগে এই সমস্ত জিনিসগুলো ভাঁজ করে গুছিয়ে রাখি, নাহলে ওই যে হাঁটতে গিয়ে বাড়ি আসতে আসতে একটু তো লেট হয়ে যাবে, তখন আবার ছেলেদেরকে খাওয়াতে হবে, বিছানা রেডি করতে হবে, অনেকটাই আর মন চাইবে না কাজকর্ম করতে। আর এই ট্রলিটার কি অবস্থা হয়েছে, ভাবছি এটা কাল পরশু গুছিয়ে রাখবো। তাই মানে যেমন তেমন করেই হোক সমস্ত জামা কাপড় এখানে মানে ভরে রাখলাম, যখন গুছিয়ে রাখবো তখন ভালো করে রাখবো। এলোমেলো মানে আসে বলেই কিন্তু মনে করা যাচ্ছে এই জায়গাটাতে অনেক জিনিস, কিন্তু গুছিয়ে রাখে পড়লে এই এত জিনিস দেখা যায় না, তখন অল্প জিনিস দেখা যায়। আর এই যে ব্যাগটা, এই ব্যাগটার 1 বছর বয়স হয়ে গেল।
এদিকে দেখো ছেলে কিন্তু মানে ঘরে ছিল, ওকে রেখে গিয়েছে বোন। এখন চলো আমি তোমাদেরকে আমাদের বাড়ির একটা ফুল দেখাই। এই ফুলটার নাম আমাদের ওইদিকে পেঁয়াজ ফুল, মানে পেঁয়াজ ফুল বলেই আমরা চিনি। আর অনেক দিন আগেই মানে বাড়িতে এনেছিলাম, তো অনেক জঙ্গল জঙ্গল মনে হয়। তারপর ঠাকুরের পাটটা মানে তুলসী পাটটা আমাদের ওই সাইডে ছিল, তারপর ওগুলো তুলে ফেলেছিলাম। আপনি আবার অনেকটা মানে ঝোপঝাড়ের মতন হয়েছে। দুদিন থেকে দেখছি যে ফুল ফুটেছে, কালকেও কয়েকটা ফুটেছে, আজকে 3টা ফুটেছে, তোমাদেরকে দেখাই। ও এই হচ্ছে গাছটা, পাতাগুলো খানিকটা ভোগ পাতার মতন। এই হচ্ছে ফুল, আরও সুন্দর একটা কুড়ি। এই যে দেখো কি সুন্দর না ফুলটা। কিন্তু এই যে এতটা পরিমাণে জঙ্গল হয় ঝোপঝাড়, এই জন্যই কিন্তু ভালো লাগে না, নাহলে তো এমনিতে ফুলটা সুন্দর। খানিকটা দেখো বক ফুলের মতন দেখতে। এই যে দেখো এই যে ছোট্ট একটা কুড়ি। এই যে অ্যালোভেরা গাছটাও নষ্ট হওয়ার মতন হয়ে গেছে, তবু তো এগুলো ঠিক আছে। এগুলো দেখো কয়েকদিন আগে এই যে জায়গাটা পরিষ্কার করার পর এইখানে তো সমস্ত মানে রস কম হয়ে গেছে। এখন ওগুলো তো আবার জল টল দিয়ে আবার নতুন করে ঠিক করে টব বানাইতে হবে, নাহলে আবার সব নষ্ট হয়ে যাবে। ছেলেকে নিয়ে রাস্তায় হাঁটাহাঁটি করছিলাম, তখন দেখি সবাই কীর্তনে আসছে। কালকে কীর্তন হয়েছিল, আজকে ভোগ রাখ, মানে ওই 7 রকমের সবজি মিষ্টি ওগুলো দিয়ে ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। আর তারপরই যেই জায়গাটায় কীর্তন হয়েছে সেই জায়গাটাতে ঠাকুর মানে বাড়িতে আনানো হচ্ছে। ওই জায়গাটাতে সবসময় রাখা যাবে না। আর সবাই এসেছিলো বলেই আমিও কিন্তু পিছিয়ে পিছিয়ে চলে আসছি, আর হাতের কাছে মানে যা পেয়েছি তাই। এই যে দেখো 3 পিসটা কেবলমাত্র ভাঁজ করে রেখেছিলাম, ওইটাই পরে এসেছি। পরে আসতে চেয়েছিলাম নাইটি, তারপর ভাবি না একটু অনুষ্ঠানের জায়গা, চুড়িদারটা পরেই যাই। আমরা এখন চলে আসছি কালকে যে স্থানে পুজো অনুষ্ঠান হয়েছে, আমরা সেই স্থানে। দাঁড়াও শর্ট করুন, দাঁড়ান একটা শর্ট করুন। কিন্তু এই দাঁড়াও না, কিন্তু এই জায়গায় কোনো কিছু নেই, সবকিছু ভাঙা চুরা শেষ। এখন ফটো দাঁড়াও, একটা ফটো উঠাম। পাপা গলু এইখানে দেখো সবাই কিন্তু প্রসাদ খেতে বসেছে। আর ওই যে ফাঁকা জায়গাটা দেখছো, যেই জায়গাটা একটু ছেলে বাচ্চা দাঁড়িয়েছে, ওই জায়গায় আমিও বসেছিলাম। বসে অল্প একটু প্রসাদ খেয়েছি, ছেলে কান্নাকাটি করছিল বলে অমনি উঠে পড়েছি। এই যে দেখো এখানে খিচুড়ি প্রসাদ দেওয়া হচ্ছে। তোমাদেরকে তো আগেই বললাম যে 7 রকমের সবজি পনির টনির এইসব দিয়ে মানে ভাত প্রসাদ করা হয়, কিন্তু সময় নাকি হাতে ছিল না, শুধুমাত্র ঠাকুরের জন্য রান্না করা হয়েছে ওই সব জিনিস। আর প্রসাদ খেতে গিয়েছি তো তখন এতটাই মানে ছেলে কান্নাকাটি করছিল, তারপরে মানে আমি হাফ প্রসাদ খেয়েছি আর খেতে পারিনি। তো তারপর বোন প্রসাদ নিয়ে এসেছে, যারা তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে মেন প্রসাদ, যেটা মানে রাধাকৃষ্ণকে ভোগ দেওয়া হয়েছে। এটা আমরা অল্প একটু নিয়ে এসেছি। এখানে রয়েছে আলু পটল সয়াবিনের একটা ঘন্ট, আর এই যে এটা হচ্ছে খিচুড়ি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবে না। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।